মুক্তিযুদ্ধের পর থেকে আওয়ামী লীগের একটা একদলীয় রাষ্ট্র এখানে কায়েম করা হয়েছিল। কেন আপনারা সেকেন্ড রিপাবলিক চান? সেকেন্ড রিপাবলিক বলতে আপনারা কি বোঝাতে চাইছেন এবং কিভাবে এই সেকেন্ড রিপাবলিক আপনারা বাস্তবায়ন করবেন? কথাটা কিন্তু ঢাকা শহরের সহ সারা দেশের দেয়ালে দেয়ালে তরুণরা ইতিমধ্যে লিখেছে যে বাংলাদেশ টু। সো হোয়াট উইল বি বাংলাদেশ টু? ওই বাংলাদেশ টুটাকে আমরা আরেকটু ভারিক্কি ভাষায় আরেকটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে সেকেন্ড রিপাবলিক বলছি। জি। ফলে আমরা বলছি এই 24-এর গণ অভ্যুত্থান এটা স্রেফ ক্ষমতার হাত বদল না, মানে বিএনপি যেমন ধরুন এটাকে একটা শুধুমাত্র একটা নির্বাচন আয়োজনের একটা মৌসুম হিসেবে দেখাতে চায়। আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এটা সত্য, কিন্তু স্বাধীন ভূখণ্ডের উপযোগী যে ধরনের রাষ্ট্র করা দরকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা আমরা করতে পারি নাই। তারা নিজেরাই সেই প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল ভঙ্গ করেছে, আওয়ামী লীগ করতে করেছেই, বিএনপিও করেছে। ইতিহাসটা খুবই নির্মম যে নির্বাচিত সরকার এসে অনির্বাচিত ভাবে ক্ষমতায় থেকে যেতে চায়। কেন আপনারা সেকেন্ড রিপাবলিক চান? সেকেন্ড রিপাবলিক বলতে আপনারা কি বোঝাতে চাইছেন এবং কিভাবে এই সেকেন্ড রিপাবলিক আপনারা বাস্তবায়ন করবেন? তিনটি বিষয়। ওকে, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমি আমার দল এবং আমি নিজেও এই প্রশ্নটা অনেক ফেস করছি গত মানে আত্মপ্রকাশের পর থেকে, এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি এটা উত্তর দেওয়ার জন্য। হয়তো সামনে আরো লিখতে হবে। এ পর্যায়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই কথাটা এসেছে আমাদের ইতিহাস সম্পর্কে এবং আমাদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে আমরা বলেছি যে বাংলাদেশে যে মহান মুক্তিযুদ্ধ যেটা ঘটেছে 1971 সালে, তার আকাঙ্ক্ষাটা ছিল এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, একটা অর্থনৈতিক সুবিচার থাকবে, একটা সাংস্কৃতিক বৈচিত্র্য থাকবে, এবং একটা ধর্মীয় সহাবস্থান থাকবে, অসাম্প্রদায়িকতা থাকবে। ঠিক আছে, এই রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আহ অর্থনৈতিক একটা বোঝাপড়ার ভিত্তিতেই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এটা সত্য, কিন্তু স্বাধীন ভূখণ্ডের উপযোগী যে ধরনের রাষ্ট্র করা দরকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা আমরা করতে পারি নাই। কারণ মুক্তিযুদ্ধের পর থেকে আওয়ামী লীগের একটা একদলীয় রাষ্ট্র এখানে কায়েম করা হয়েছিল। এবং আপনি খেয়াল করবেন যে তারা আহ, আমাদের যে মুক্তিযুদ্ধের যেটা ঘোষণাপত্র, যেটা কিনা আমাদের প্রথম সংবিধান, প্রথম অস্থায়ী সংবিধান, সেটাকে তারা ওভারলুক করে একটা নতুন সংবিধান নিজেদের, যদিও তাদের সেই ম্যান্ডেট ছিল না গণপরিষদ গঠন করার, কিন্তু তারা একটা গণপরিষদ গঠন করে একটা সম্পূর্ণ দলীয় সংবিধান প্রণয়ন করে। সেখানে তারা সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র এই চারটাকে মূলনীতি হিসেবে গ্রহণ করে। এখন সংবিধান প্রণয়নের আগেই 1972 সালে 19 ফেব্রুয়ারি একটা দলীয় সমাবেশে শেখ মুজিবুর রহমান পরিষ্কার বলেছিলেন যে এই চারটি হবে আমাদের মূলনীতি। এই যে চারটি মূলনীতির কথা আমি বললাম, এই চারটি মূলনীতি অর্থাৎ এটা একটা দলীয় মূলনীতি। এই ব্যাপারে সমাজে কিন্তু তখন মানে জাতীয় ঐক্য ছিল না, অন্যান্য দলগুলোর তরফ থেকে বিরোধিতা ছিল। মানে এমনকি এরা সবাই মুক্তিযুদ্ধপন্থী দলই ছিল। মাওলানা ভাসানী থেকে শুরু করে, জাসদ থেকে শুরু করে আরো যারা ছিল, আরো যে সমস্ত পক্ষ ছিল, তারা সবাই যে এইগুলোর পক্ষে ছিল তা না। তারা বলেছিল যে একটা দেশ স্বাধীন হয়েছে, এখন আপনি একটা নতুন গণপরিষদ নির্বাচন করেন, যার মধ্যে দিয়ে আমরা একটা সবাই মিলে একটা গণতান্ত্রিক সংবিধান করব। কিন্তু সেই প্রশ্নটাকে আওয়ামী লীগ ওভারলুক করে। 70 সালে যারা পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন, তারাই 72 সালে গণপরিষদ গঠন করে, এটা নজিরবিহীন ঘটনা, এবং তারাই আসলে একটা একদলীয় সংবিধান কায়েম করে, যেখানে ওই যে দলের চারটা মূলনীতি যেটা তারা 1972 সালের 19 ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশ করে, সেই দলীয় মানে মূলনীতিগুলোকেই একটা রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করে। এবং পরবর্তীতে বাকশালের মধ্যে দিয়ে এটা আরো পরিষ্কার হয়েছে যখন একদলীয় শাসন কায়েম করা হলো। তো এটার মধ্যে দিয়ে আমাদের বোঝাপড়াটা হচ্ছে যে বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার সম্ভাবনা ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং যেটাই আসলে মুক্তিযুদ্ধের অ্যাসপিরেশন, সেটা আসলে হয় নাই। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম ঘটনার অনেকগুলো ঘটনা, কু পাল্টা কু, দীর্ঘ সামরিক শাসন, তারপরে সামরিক শাসন বিরোধী এখানে আন্দোলন ঘটলো, এবং সেখানে মানে সামরিক শাসন বিরোধী আন্দোলনে তিন জোটের রূপরেখা ছিল। আওয়ামী লীগের একটা জোট, বিএনপির একটা জোট, বামপন্থীদের একটা জোট। সেখানে তারা বললো যে বাংলাদেশে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা আমরা করব, এখানে ভোটবিহীন কেউ ক্ষমতায় থাকতে পারবে না, মৌলিক অধিকার বিরোধী কোনো আইন হবে না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ভালো ভালো কথা তারা বলেছে। কিন্তু তারা নিজেরাই সেই প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল ভঙ্গ করেছে, আওয়ামী লীগ করতে করেছেই, বিএনপিও করেছে। ফলে আপনি দেখবেন যে এখানে 90 সাল থেকে যে নির্বাচনী ব্যবস্থাটা শুরু হলো, সেই নির্বাচনী ব্যবস্থা আসলে একটা ভঙ্গুর নির্বাচনী ব্যবস্থা। প্রথম দফাতে এটা হোঁচট খেলো 96 সালে 15 ফেব্রুয়ারিতে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, একতরফা একটা নির্বাচন বিএনপি করলো, যার বিরুদ্ধে এখানে আওয়ামী লীগ সহ অন্যান্য দল, জামায়াত ইসলামী এবং অন্যান্য দল এবং সামাজিক সংগঠনগুলো আন্দোলন করে করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে, এবং সেখানে আওয়ামী লীগ জিতে আসে। এবং তারপরে আপনি দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু 96 থেকে 2001 সালে যে এসেছিল, এটা বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ তখন মানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ক্ষমতা ছেড়ে দিয়েছিল। এটা অ্যাপারেন্টলি ট্রু, কিন্তু বাস্তবতাটা হচ্ছে তারা এটা আসলে তো করে নাই। তখন তারা তাদের পছন্দের বিচারপতিকে প্রধান বিচারপতি বানানোর জন্য বয়স সীমা বাড়িয়ে দিয়েছিল, এবং সেটা পরবর্তীতে ওই প্রধান বিচারপতি তাদের কথা শোনেন নাই, যে কারণে তিনি যখন নির্বাচন কমিশনে আসলেন, তিনি তখন হচ্ছে আপনার স্বাধীনভাবে কাজ করেছেন, এবং এই কারণে ইলেকশনটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিএনপি এখান থেকে দেখলো যে আসলে তো এটা করা যায়,
এবং তারা হচ্ছে 2001 থেকে 6 যে আপনি জানেন 6 সালে আবারও প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে দিয়েছিল। হুম। এবং বয়স বাড়ানোর ফলে একটা লগি বৈঠা ঘটলো, মানে লগি বৈঠার আন্দোলন তাণ্ডব ঘটলো, এবং তার পরবর্তীতে 111 আসলো। হ্যাঁ, মানে একটা অগণতান্ত্রিক শাসন আসলো। এগুলো কিন্তু রাজনৈতিক ব্যবস্থা। আমি এই প্রেক্ষাপটটা আপনাকে এই কারণে বলছি, এই যে আমাদের এই জার্নিটা আমি বলে আসলাম 72 সাল থেকে কি ঘটেছে এখানে, মানে কেউই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাচ্ছে, কিন্তু তাকে আর কোন রকম বাধ্য করে আন্দোলন ছাড়া কিংবা বাধ্য করা ছাড়া হয় আপনাকে লগি বৈঠা করতে হচ্ছে, অথবা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে হচ্ছে, অথবা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে, অথবা দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ভাবে কু ঘটছে এখানে, কিছু না কিছু ঘটছে। মানে নির্বাচিত সরকার এসে, যেমন ধরুন আওয়ামী লীগ নির্বাচিত সরকার যেমনই হোক, 73 সালে একটা নির্বাচনে তারা জয়ী হয়েছে, যদিও সেই নির্বাচনে অনেক প্রশ্ন আছে, কিন্তু তবু তারা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখবেন তারা একটা একদলীয় শাসন কায়েম করেছিল। একইভাবে বিএনপি যখন 2096 সালে তারা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করলো, মানে তারা ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। 2006 সালে ক্ষমতায় থাকার লক্ষ্যেই সম্ভবত তারা প্রধান মানে ওই সময়কার বিচারপতিদের বয়স, মানে দলীয় দলের প্রতি অনুগত বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছিল। ফলশ্রুতিতে একটা 111 ঘটলো। হুম। তাই না? তার মানে এখানে ইতিহাসটা খুবই নির্মম, যে নির্বাচিত সরকার এসে অনির্বাচিত ভাবে ক্ষমতায় থেকে যেতে চায়, যেটার একটা চূড়ান্ত পরাকাষ্ঠা দেখালো আওয়ামী লীগ এই 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়ে যে 3টা ইলেকশন তারা করলো। এই কিন্তু আপনার সামনে ইতিহাস। ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, কিংবা আপনার এরও আগে যে এরও পরে যে 90-এর যে স্বৈরাচার বিরোধী মুভমেন্টের যে কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি, শুধু কমিটমেন্ট না, মানে একদম পরিষ্কার অঙ্গীকার 3 জোটের রূপরেখায় ছিল। ঘোষণাপত্রে, আপনার মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে আপনি অনেকগুলো কথা বলেছেন, এই কোনোটাই বাস্তবায়ন করা যায় নাই। ফলে আমরা বলছি এই 24-এর গণ অভ্যুত্থান এটা স্রেফ ক্ষমতার হাত বদল না। মানে বিএনপি যেমন ধরুন এটাকে একটা শুধুমাত্র একটা নির্বাচন আয়োজনের একটা মৌসুম হিসেবে দেখাতে চায়, কিন্তু আসলে এটা তা না। 24-এ এসে 71, 90-এর যে আন্দোলনগুলো, গণ অভ্যুত্থান গুলো বলেন কিংবা মুক্তিযুদ্ধ বলেন, এগুলোর যে কমিটমেন্ট গুলো ছিল, সেই কমিটমেন্ট গুলো বাস্তবায়নের একটা মুহূর্ত হিসেবে আমরা এই 24-কে দেখছি। যে স্পষ্ট। যে আমরা এই আন্দোলনগুলো কিন্তু ওন করছি। আমি শেষ করবো এই পর্যায়ে, আমরা এই আন্দোলনগুলো কিন্তু ওন করছি, এবং মুক্তিযুদ্ধকে আমরা অবশ্যই ওন করছি না। আমরা আগেও বলেছি যে নন নেগোশিয়েবল, কিন্তু এটার যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয় নাই, 24 একটা বড় জাঞ্চার হিসেবে হাজির হয়েছে, যেখানে আপনি যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন, তাহলে আসলে আমাদের ফার্স্ট রিপাবলিকের যে ব্যর্থতা, সেটা আপনি কাটিয়ে উঠে যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণ আপনার ঘটবে। এবং ওই যে 90 সালে বলা হয়েছিল স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা, এটা যদি আপনি এবার করতে পারেন রাষ্ট্র সংস্কার করার মধ্য দিয়ে, সংবিধান সংস্কার করার মধ্য দিয়ে, তাহলে আমরা যে ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা পাবো বলে ধারণা করতে পারি, এটাকেই এটাকেই সেকেন্ড রিপাবলিক বলা হচ্ছে। এবং কথাটা কিন্তু ঢাকা শহরের সহ সারা দেশের দেয়ালে দেয়ালে তরুণরা ইতিমধ্যে লিখেছে যে বাংলাদেশ টু। সো হোয়াট উইল বি বাংলাদেশ টু? ওই বাংলাদেশ টুটাকে আমরা আরেকটু ভারিক্কি ভাষায়, আরেকটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে